Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কিন্তু এখনো হয়নি। ওকে, তো তবে আমার কাছে দেখো একটা ইনফরমেশন যতদূর রয়েছে, আমি যতদূর খবর পেয়েছি, ফেব্রুয়ারি মাসে কিন্তু নোটিফিকেশন অবশ্যই জারি করতে পারে, সম্ভবত জারি করতে পারে, এরকম কিন্তু খবর রয়েছে ভেতর থেকে। আমি খোঁজ নিয়ে দেখেছি। এবং বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ দেখো পর্ষদ কিন্তু নোটিফিকেশন জারি করার পর কিন্তু বেশি সময় হাতে দিচ্ছে না। কারণ তোমরা জানো কি, যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের টেট পাস করে তারা চাকরি প্রার্থী রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আন্দোলন করছে, কিন্তু তারা এখনো সরকার তাদের এখনো চাকরি দিতে পারছে না। ওকে, তো সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু প্রশ্নের মান থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু তোমাদেরকে একটু কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো অবশ্যই তোমরা দেখেছো 2023 সালে যে প্রশ্নের যে মানটা এসেছিল, কেমন কঠিন থেকে কঠিনতর হয়েছিল। তো বন্ধুরা, সেরকম কিন্তু ধীরে ধীরে প্রশ্নের মানটাও কঠিন থেকে কঠিনতর হবে, এবং আমি চেষ্টা করবো সেই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার। কিন্তু দরকার মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখা। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে অবশ্যই করে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যায়, কিন্তু অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করা অবশ্যই দরকার। ওকে, তো বন্ধুরা দেখো, এর আগে কিন্তু আমরা সিটেট 2012 জানুয়ারি যে সকল প্রশ্নগুলো এসেছিল, তার কিন্তু 15টি প্রশ্ন নিয়ে আমরা পার্ট 1 তে আলোচনা করেছি। আজকে দেখো পার্ট 2 প্রশ্ন কিন্তু আলোচনা করবো, যে বাকি যে 15টা প্রশ্ন বাকি রয়েছে, সেই 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে 13 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে কিন্তু অবশ্যই আমরা আরো 12টি প্র্যাকটিস সেট দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ওকে, তো বন্ধুরা, অবশ্যই করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেখো সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ সিটেটের যে সকল আসা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর অবশ্যই করে যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই তোমরা একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে কমেন্ট করো, এবং বন্ধুদের সঙ্গে কাছে একটু শেয়ার করে দিতে ভুলবেন না। ওকে, দেখো 16 নম্বর প্রশ্নে কি বলেছে, কগনিটিভ ডেভেলপমেন্টের পিয়াগেটের পর্যায় অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত। দেখো, সেন্সরি মোটর স্টেজ, দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ কি, পাইজেট থিওরি যে জ্ঞানমূলক বিকাশ, পিয়াজের যে জ্ঞানমূলক বিকাশ, সেই জ্ঞানমূলক বিকাশের পাইজেট থিওরিকে যে 4টি পর্যায়ে তিনি ভাগ করেছিলেন। ওকে, তো তার মধ্যে প্রথম পর্যায়টা কি ছিল, দেখো সেন্সরি মোটর স্টেজ। এবার এই সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত কোন অপশনটি আমরা একটু দেখে নেব। দেখো, সামাজিক সমস্যা সম্পর্কে উদ্বেগ, তারপরে দেখো অনুকরণ, স্মৃতি এবং মানসিক উপস্থাপনা, যৌক্তিক পদ্ধতিতে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা, তারপরে দেখো বিকল্পগুলি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার ক্ষমতা। এবার দেখো, এই 4টি পর্যায় সম্পর্কে আমরা একটু জেনে নেবো ভালো করে, তারপরে কিন্তু আমরা উত্তরটা একটু দেখার চেষ্টা করব। দেখো, তাহলে আমরা প্রথম পর্যায়টা কি ছিল, দেখো এই যে 4টি পর্যায়, সেটা হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ। প্রথম দেখো সেন্সরি মোটর স্টেজ। এবার সেন্সরি মোটর স্টেজ কথা হচ্ছে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, এখানে কিন্তু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তিনি বিশেষ জোর দিয়েছিলেন। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত, এখানে কিন্তু তিনি প্রতীকী চিন্তার উপর জোর দিয়েছিলেন। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল পর্যায়ে 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, এখানে কিছু অপারেশনাল চিন্তার উপর তিনি কিন্তু ডিপেন্ড করেছিলেন। ওকে, তারপর দেখো আনুষ্ঠানিক পর্যায়ে আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে দেখো 12 বছরের উপরে, অর্থাৎ এখানে বিমূর্ত ধারণা শিশুর মধ্যে কিন্তু জন্মাবে। ওকে, এবার দেখো এই 4টে যে স্টেজ রয়েছে, সেন্সরি মোটর পর্যায়, সেন্সরি মোটর পর্যায়ে এখানে কি, জন্ম থেকে 2 বছর বয়সে সে কিন্তু কোন রকম ভাবে চিন্তা করতে পারে না। সে কি করে, আমরা জানি ছোটবেলায় শিশুরা তারা কি করে না, তারা কিন্তু আমরা যা করি, অর্থাৎ বড়রা যা করে, তারা কিন্তু সেটা কিন্তু অনুকরণ করার চেষ্টা করে, এবং কোনো বস্তুর মধ্যে কতটা স্থায়িত্ব রয়েছে সে কিন্তু সেটাকে সেই দিকে কিন্তু সে তার মনোযোগটা দেয়। ওকে, এবারে দেখো তাহলে আমাদের প্রশ্নটা কি বলেছিল, দেখো কগনিটিভ ডেভেলপমেন্টের পিয়াগেটের পর্যায় অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত। এবার দেখো সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ যখন সে 0 থেকে 2 বছর বয়সে উপস্থাপনা করছে, তখন তার সামাজিক সমস্যা সম্পর্কে উদ্বেগ, এরকম তো কিছু হতে পারে না। ওকে, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। তারপরে দেখো যৌক্তিক পদ্ধতিতে সমস্যাগুলি সমাধানের ক্ষমতা। দেখো সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর বয়স, তখন সে কিন্তু কোন রকম ভাবে যৌক্তিক পদ্ধতিতে সমস্যা সমাধান করতে শিখতে পারে না, তাহলে এটা এলিমিনেট করে দেবো। তারপরে দেখো বিকল্পগুলি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার ক্ষমতা, কোনোভাবেই সে বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে পারে না। বললাম যে দেখো, সে যখন সেন্সরি মোটর স্টেজে থাকবে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত, তখন কিন্তু তার অনুকরণ, স্মৃতি এবং মানসিক উপস্থাপনা, কিন্তু অবশ্যই মানসিক উপস্থাপনা বলতে কোনো কিছু যে বস্তুর স্থায়িত্ব, তার কিন্তু মানসিক দিকটা কিন্তু সেদিকে যাবে। ওকে, তো বন্ধুরা দেখো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তরটা কি হচ্ছে, দেখো 2 ওকে, অনুকরণ, স্মৃতি এবং মানসিক উপস্থাপনা। চলো নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কোহলবাগের মতে একজন শিক্ষক
শিশুদের নৈতিক মূল্যবোধ স্থাপন করতে পারে। দেখো কোলবাগের মতে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধটা কিভাবে স্থাপন করবে, দেখো কিভাবে আচরণ করতে হবে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে আচরণের স্পষ্ট নিয়ম স্থাপন করে আলোচনায় তাদের জড়িত করে নৈতিক বিষয়ে। দেখো আমরা জানি কোলবাগের যে নৈতিক বিকাশ, সেই নৈতিক বিকাশ কোলবাগ একজন শিক্ষক তিনি তিনি শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করবে। কিভাবে মূল্যবোধ তৈরি করবে, কোন পদ্ধতিতে তিনি মূল্যবোধটা তৈরি করবে, দেখুন চারটে অপশন এখানে দিয়েছে। কিভাবে আচরণ করতে হবে, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, দেখো ধর্মীয় শিক্ষাকে কখনো কিন্তু গুরুত্ব দিয়ে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা যায় না, তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দিতে পারি। তারপরে দেখো আচরণের স্পষ্ট নিয়ম স্থাপন করে, আচরণের স্পষ্ট নিয়ম স্থাপন করে মূল্যবোধ খুব সহজে তৈরি করা যায় না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। আরেকটা দেখো কিভাবে আচরণ করতে হয়, কিভাবে আচরণ করতে হয়, এটা কিন্তু নৈতিক মূল্যবোধ খুব বেশি স্থাপন করা যায় না এখানে, ঠিক আছে। দেখো সবসময় কিন্তু শিক্ষার্থীদের একটা অ্যাক্টিভিটির জায়গা যদি আমরা রাখতে পারি এবং তাদের দেখো আলোচনা, তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে আলোচনা জড়িত করতে পারি নৈতিক বিষয় নিয়ে, এখানে দেখো সবথেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে কি 4-টাকে আলোচনায় তাদের জড়িত করে নৈতিক বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারি। ওকে, চলো নেক্সট। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত শ্রেণীকক্ষের সহকর্মীদের সাথে যোগাযোগ করুন যাতে, দেখো শ্রেণীকক্ষের সহকর্মীদের সাথে যোগাযোগ করতে হবে যাতে কি হবে, শিক্ষক শ্রেণীকক্ষকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা প্রতিটি থেকে প্রশ্নের উত্তর শিখতে পারেন, সিলেবাসে দ্রুত কভার করা যেতে পারে, তারা অধ্যয়নের প্রশ্নে সামাজিক দক্ষতা শেখে। এবার দেখো তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত শ্রেণীকক্ষের সহকর্মীদের সাথে যোগাযোগ করুন যাতে যাতে তারা কি হচ্ছে, শিক্ষক শ্রেণীকক্ষকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, না প্রতিটি প্রশ্নের উত্তর তারা শিখতে পারে, আর সিলেবাস দ্রুত কভার করা যেতে পারে, না তারা অধ্যয়নের কোষে সামাজিক দক্ষতা শেখে। এবার দেখো যখন প্রতিটি শিক্ষার্থী তারা সহকর্মীদের সাথে যোগাযোগ করবে তখন কিন্তু তাদের মধ্যে একটা সামাজিক দক্ষতা গড়ে উঠবে। ওকে, তাদের মধ্যে কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো তারা কিন্তু অধ্যয়নের কোষে সামাজিক দক্ষতা শিখতে পারবে, যেহেতু তারা সহকর্মীদের সঙ্গে একে অপরের যোগাযোগ করবে। ওকে, পিয়ার লার্নিং, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে 4-টা। চলো নেক্সট। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি প্রতিবন্ধী শিশু যখন প্রথম স্কুলে আসে তখন শিক্ষকের উচিত, দেখো একজন প্রতিবন্ধী শিশু যখন স্কুলে আসবে তখন তার কি উচিত, না একটি ভর্তি পরীক্ষা করা। দেখো প্রতিবন্ধী শিশুকে কিন্তু কখন আমরা ভর্তির পরীক্ষা করব না, এটাকে আমরা এলিমিনেট করে দেবো প্রথমে। প্রতিবন্ধিতা অনুযায়ী শিশুটিকে একটি বিশেষ বিদ্যালয়ে পাঠানো, তাকে অন্যান্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে, তারপর বলছে সাথে আলোচনা করুন সন্তানের বাবা মা সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করতে। দেখো সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করতে পারি, কিন্তু সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করে ধরো ওই স্কুলের মধ্যে কিন্তু সেই প্রতিবন্ধী শিশুর পড়ানোর মতো কোন রকম ব্যবস্থা নেই, তাহলে সেখানে কিন্তু তাকে শিক্ষা দেওয়াটা খুবই সম্ভব নয়। কারণ দেখো একটা অন্ধ শিশু যদি আমরা তাদেরকে বেইল পদ্ধতি যদি ব্যবস্থা না থাকে স্কুলের মধ্যে, তাহলে আমরা তাদেরকে শেখাতে পারবো না। তাহলে যখন একটা প্রতিবন্ধী শিশু আসবে তখন কি হবে, তাকে কিন্তু একটা বিশেষ বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ দেখো সরকারি নিয়মে বা সরকারিভাবে তাদের কিন্তু প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কিন্তু স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম এলটিএম এর সাহায্যে বা তাদের বিভিন্ন রকম পাঠ্যাংশের সাহায্যে তারা কিন্তু পড়তে পারবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো প্রতিবন্ধী অনুযায়ী কিন্তু শিশুটিকে একটি বিশেষ বিদ্যালয়ে পাঠাতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 2-টা। চলো নেক্সট। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, শিক্ষার্থীদের ত্রুটি প্রায়শই নির্দেশ করে। দেখো শিক্ষার্থীদের ত্রুটি প্রায়শই কি নির্দেশ করে, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, তারা কিভাবে শেখে, যান্ত্রিক ডিলের প্রয়োজন, শেখার অনুপস্থিতি। দেখো অবশ্যই শিক্ষার্থীদের যে ত্রুটি হয় সেই ত্রুটি সবসময় নির্দেশ করে কি, তাদের কিন্তু একটা রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন রয়েছে, অর্থাৎ তারা সঠিকভাবে কিন্তু শিখতে পারেনি। যাদের খুবই ত্রুটি হচ্ছে তাদের কিন্তু একটা রিমেডিয়াল টিচিং দিতে হবে। ওকে, অর্থাৎ যান্ত্রিক ডিলের কিন্তু তাদের প্রয়োজন রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যান্ত্রিক ডিলের প্রয়োজন। চলো নেক্সট। দেখো 21 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ। দেখো সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি, দেখো অনুমানের গঠন,
অনুমানের যাচাইকরণ, সমস্যা সচেতনতা, তারপর হচ্ছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ। দেখো বৈজ্ঞানিক সমস্যা সমাধানের যে বৈজ্ঞানিক 4টি পদ্ধতি রয়েছে সেটা এখানে দেখো দেওয়া রয়েছে, 4টি ধাপ রয়েছে। দেখো প্রথমটা কি না, প্রথমটা হচ্ছে সামাজিক সচেতনতা, তারপরে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ, তারপরে অনুমান গঠন, তারপর অনুমানের যাচাইকরণ। ওকে, এই হিসেবে কিন্তু আমরা সমস্যা সমাধানের পদ্ধতির ধাপগুলি সাজানো হয়। তাহলে প্রথমটা কি হচ্ছে সামাজিক সমস্যা সচেতনতা। ওকে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে কি সমস্যা সচেতনতা, তারপরে কি হচ্ছে 2 নম্বরে হচ্ছে কি প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ, 3 নম্বরে হলো অনুমানের গঠন, তারপর 4 নম্বর হচ্ছে কি অনুমানের যাচাই। এটা হচ্ছে কি সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি এইভাবে কে সাজানো হয়। ওকে, চলো নেক্সট। দেখো 22 নম্বর প্রশ্নে কি বলেছে, মানুষের ব্যক্তিত্ব মাত্র বংশগতির ফলাফল, লালন পালন এবং শিক্ষা, বংশগতির মধ্যে মিথস্ক্রিয়া ও পরিবেশ, শুধুমাত্র পরিবেশ। দেখো এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে মানুষের ব্যক্তিত্ব অর্থাৎ তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটা কিভাবে সে পায়। দেখো তার বংশগতির ফলাফলে পায়, দেখো বংশগতির মাধ্যমে কিন্তু কিছুটা পেতে পারে। লালন পালন শিক্ষা, হ্যাঁ লালন পালন শিক্ষা অর্থাৎ সে লালন পালন শিক্ষার মধ্যে পেতে পারে, অর্থাৎ পরিবেশের মধ্যে সে লালন পালন করছে সেক্ষেত্রেও কিছুটা পেতে পারে। শুধুমাত্র পরিবেশ, শুধুমাত্র পরিবেশের মধ্যে সে কিন্তু তার ব্যক্তিত্ব পায় না। ঠিক আছে, শুধুমাত্র পরিবেশও হবে না আর বংশগতির ফলাফলের মধ্যে হবে না। দেখো লালন পালন শিক্ষা কিন্তু তার মধ্যে কিন্তু বংশগতিটা অবশ্যই থাকবে। তাহলে সেখানে এখানে সঠিক উত্তর কি হবে, দেখো বংশগতির মধ্যে মিথস্ক্রিয়া এবং পরিবেশ, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তিত্বের মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। ওকে, এখানে সঠিক উত্তর হয়ে গেল 3-এরটা। চলো নেক্সট। দেখো 23 নম্বর প্রশ্নে কি বলেছে, শিখন শেখানো প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ কারণ। দেখো শিখন শেখানোর প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগটা গুরুত্বপূর্ণ কেন, কারণ দেখো ব্যক্তিগত মনোযোগ যদি না থাকে কিন্তু শিক্ষার্থী সঠিকভাবে কিন্তু শিক্ষণটা বা শিক্ষাটা সে গ্রহণ করতে পারবে না। ওকে, এখানে 4টে অপশন কি দিয়েছে দেখো, শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে, বিভিন্নভাবে শেখে, শিক্ষার্থীরা সর্বদা দলে আরো ভালো শেখে, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এটি নির্ধারণ করে, এটি শিক্ষকদের আরো ভালো সুযোগ দেয়। দেখো শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শেখে, তারপরে যে শিক্ষার্থীরা সর্বদা দলে আরো ভালোভাবে শেখে, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এটি নির্ধারণ করে, এটি শিক্ষকদের আরো ভালো সুযোগ দেয়, মানে তাদের প্রতি আরো ভালো সুযোগ দেয়। এবারে বলছে ব্যক্তিগত মনোযোগ। তাহলে ব্যক্তিগত মনোযোগটা কি না, ব্যক্তিগত মনোযোগটা কি হচ্ছে, শিশুরা যদি তারা নিজেরা তাদের যদি ব্যক্তিগত মনোযোগ দিয়ে সঠিকভাবে থাকে, কারণ দেখো আমাদের যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু আলাদা ভাবে তাদের মধ্যে বিকাশ লাভ হয়, তাদের সবার বিকাশ কিন্তু সমান নয়। ওকে, অর্থাৎ এবং সবাই কিন্তু সমানভাবে শেখে না, তাহলে প্রত্যেক কিন্তু ব্যক্তিগত মনোযোগ যে যেমন ভাবে ব্যক্তিগত মনোযোগ দেয় সে কিন্তু সেভাবে শিখতে পারে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো শিশুরা কি বিভিন্ন হারে শেখে এবং বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শেখে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে, দেখো একেরটা বা এরটা। ওকে, চলো নেক্সট। দেখো বলেছে নিচের কোনটি শেখার ক্ষেত্র, পেশাদার, অভিজ্ঞতামূলক, প্রভাবশালী না আধ্যাত্মিক। 24 নম্বর প্রশ্ন শেখার ক্ষেত্র বলেছে, তাহলে শেখার ক্ষেত্র বলতে কি না, শিক্ষার্থীরা যা কিছু অর্জন করে সেই তার যে ক্ষেত্রটা, ওকে সেই ক্ষেত্রটা কি, সেই ক্ষেত্র হচ্ছে অভিজ্ঞতা। ওকে, তাহলে শিক্ষার্থীর শেখার ক্ষেত্র হচ্ছে কি অভিজ্ঞতামূলক, মানে বিভিন্ন অভিজ্ঞতাগুলি সঞ্চয় করে রাখে। ওকে, তাহলে শেখার ক্ষেত্রটা কি হচ্ছে অভিজ্ঞতামূলক। চলো নেক্সট। দেখো 25 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি কাজ করার সময় যখন একটি শিশু বিরক্ত হয় এটি একটি চিহ্ন যে, দেখো একটা শিশু কাজ করার সময় সে বিরক্ত হচ্ছে, এর কেন বিরক্ত হচ্ছে, কি কারণে বিরক্ত হয়, কারণ তার বিরক্ত হওয়ার নিশ্চয়ই একটা কারণ রয়েছে। এবার 4টে অপশন দিয়ে দেখো না তারা কখন বিরক্ত হয়, না তাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিলে হয় এবং তারা সেটা হয়তো করেছে, আবার সেটাকে পুনরায় বারবার তাদেরকে একটা জিনিস বললে হয়। এবার দেখো 4টে অপশন, শিশুকে শৃঙ্খলাবদ্ধ করা প্রয়োজন, কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তিমূলক হয়ে উঠতে পারে, শিশুটি বুদ্ধিমান নয়, শিশুটি শিখতে সক্ষম নয়। দেখো শিশুকে শৃঙ্খলাবদ্ধ করা প্রয়োজন, দেখো যদি শৃঙ্খলাবদ্ধ করা হয় সে কিন্তু বিরক্ত বোধ করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সে বিরক্ত বোধ হবে না। তারপরে দেখো শিশু বুদ্ধিমান নয়, এটাও তো নয়। আর একটা জিনিস হচ্ছে শিশু শিখতে সক্ষম নয়। দেখো সমস্ত শিশু কিন্তু শিখতে সক্ষম যদি আমরা তাদেরকে শেখাতে পারি। ওকে, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু সঠিক নয়।
এবারে দেখো বলছে কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি হয়ে উঠতে পারে যদি কাজটি, এখানে এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো কাজটি যদি বারবার অর্থাৎ যান্ত্রিকভাবে অর্থাৎ যন্ত্রের মধ্যে যদি বারবার তাদেরকে সেই বিষয়টা নিয়ে বলা হয়, তাদেরকে যদি খোঁচা দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে, তারা অবশ্যই কিন্তু বিরক্তিবোধ করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, দেখো কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি হয়ে উঠতে পারে, এটা হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার প্রেক্ষাপটে সামাজিকীকরণ মানে। তাহলে সামাজিকীকরণ আমরা জানি কিছু সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়া, সমাজের সাথে মানিয়ে চলার যে সামাজিকীকরণ, এটা আমরা সবাই জানি। এবার চারটি অপশন দিয়ে দেখো, সর্বদা সামাজিক নিয়ম অনুসরণ করা, নিজের সামাজিক নিয়ম তৈরি করা, সমাজে প্রবীণদের সম্মান করা, সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়া। দেখো অবশ্যই করে শিক্ষার প্রেক্ষাপটে সামাজিকীকরণ মানে কি হচ্ছে না, সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং কিন্তু মানিয়ে নেওয়া হচ্ছে কি সামাজিকীকরণ। ওকে, সঠিক উত্তর হয়ে গেল চারেরটা। চলো নেক্সট দেখো 27 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি উন্নয়নের নীতি। দেখো উন্নয়নের নীতি কোনটি, বিকাশের সমস্ত প্রক্রিয়া আন্তঃসংযুক্ত নয়, এটি সকলের জন্য একই গতিতে এগিয়ে যায় না, উন্নয়ন সর্বদা রৈখিক, এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। দেখো উন্নয়ন কিন্তু কোনো অবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়। ওকে, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। উন্নয়ন সর্বদা রৈখিক মানে একই রেখায় চলে, এটা কখনো আমরা বলতে পারি না উন্নয়ন একই রেখায় চলে মানে একইভাবে চলবে, উন্নয়ন কখনো কমতে পারে বাড়তে পারে, ঠিক আছে। একটা থেকে বিকাশের সমস্ত প্রক্রিয়া আন্তঃসংযুক্ত আর এটি সকলের জন্য একই গতিতে এগিয়ে যায়। দেখো এখানে সঠিক যে অপশনটা রয়েছে, দেখো যেটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, দেখো এটি সকলের জন্য কিন্তু একই গতিতে এগিয়ে যায় না, অর্থাৎ উন্নয়ন কিন্তু সকলের সঙ্গে সকলের ক্ষেত্রে কিন্তু একইভাবে হয় না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, দেখো এটি কিন্তু সকলের জন্য একই গতিতে এগিয়ে যায় না। চলো নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, মানব উন্নয়ন ডোমেনে বিভক্ত যেমন। মানব উন্নয়ন ডোমেনে বিভক্ত, মানব উন্নয়ন মূলত তিনটি ডোমেনে বিভক্ত। ওকে, সেটা হচ্ছে কি জৈবিক, জ্ঞানীয় আর একটা হচ্ছে কি মানসিক। ওকে, জৈবিক, জ্ঞানীয় এবং মানসিক। এবারে এই ডোমেনটা কিভাবে বিভক্ত হচ্ছে, দেখো চারটে অপশন, শারীরিক, আধ্যাত্মিক, জ্ঞানীয় এবং সামাজিক। শারীরিক, জ্ঞানীয়, মানসিক এবং সামাজিক। মানসিক, জ্ঞানীয়, আধ্যাত্মিক, সামাজিক, মনস্তাত্ত্বিক। আর মনস্তাত্ত্বিক, জ্ঞানীয়, মানসিক এবং শারীরিক। দেখো জৈবিক অর্থাৎ মনস্তাত্ত্বিক ক্ষেত্রে একটা রয়েছে প্রথম, তারপর হচ্ছে কি দেখো জ্ঞানীয়, তারপর মানসিক, তারপর শারীরিক। দেখো আমি বললাম যেটা ডোমেনকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি জৈবতাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক, একটা হচ্ছে জ্ঞানীয়, আর একটা মানসিক, আর একটা হচ্ছে কি এই তিনটে, আরেকটা এর সঙ্গে দেখো একটা জুড়ে দিয়েছে শারীরিক। তাহলে আমাদের যে অপশনটা আমাদের এখানে সঠিকভাবে বলতে পারি দেখো সেটা হচ্ছে কি চারেরটা। ওকে, এবার এখানে শারীরিক, আধ্যাত্মিক, জ্ঞানীয় এবং সামাজিক। দেখো দুটো শারীরিক প্রথম বলছে কিন্তু আমাদের শারীরিক কখনো প্রথম হবে না, তাহলে এই দুটো আমরা কেটে দেবো। তারপরে দেখো মানসিক, জ্ঞানীয়, আধ্যাত্মিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, এটাও নয়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল দেখো মনস্তাত্ত্বিক, জ্ঞানীয়, মানসিক এবং শারীরিক। চলো নেক্সট দেখো 29 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন শিক্ষক একটি পাঠ্য এবং কিছু ছবি ব্যবহার করেন, ফল এবং সবজি তাদের ছাত্রদের সাথে একটি আলোচনা ঝুলিতে শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে বিস্তারিত যোগ করে, এটি পুষ্টির ধারণা শেখে মানে এবং পুষ্টির ধারণা শেখে এই পদ্ধতির উপর ভিত্তি করে। তাহলে দেখো একজন শিক্ষক সে কি করছে, দেখো ভালো করে বোঝো, তোমরাও কিছুদিন পর শিক্ষক হবে, অবশ্যই তোমরা প্রত্যেকে ডিলেট করেছো, অবশ্যই তোমরা জানো যে কিভাবে শিশুদেরকে শেখাতে হবে। ওকে, এবং প্রথম কি করতে হবে, একজন শিক্ষক কি করছে, সে কিছু ছবি নিয়েছে, পাঠ্য ছবি, ফল, সবজি, সেগুলি কি হচ্ছে ছাত্রদের মধ্যে গিয়ে ঝুলিয়ে দিয়েছে আলোচনার ক্ষেত্রে, এবং সে কি করছে তাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে সেগুলিকে যোগ করার চেষ্টা করছে, অর্থাৎ সে কিন্তু যে তারা যে পূর্বে সেগুলো শিখেছে কিনা সেক্ষেত্রে কিন্তু সে চেষ্টা করছে তাদের সঙ্গে সংযুক্ত করা, তারা সেগুলো শিখেছে কিনা, জেনেছে কিনা সেগুলো সে চেষ্টা করছে জানার, এবং পুষ্টির ধারণা শেখা, অর্থাৎ এইভাবে তিনি পুষ্টির ধারণা শেখাচ্ছে। এই পদ্ধতির উপর ভিত্তি করে দেখো এটা হচ্ছে কি জ্ঞানের নির্মাণ, শেখা ধ্রুপদী কন্ডিশনিং, শক্তিবৃদ্ধির তত্ত্ব, অপারেন্ট কন্ডিশনিং অফ লার্নিং। দেখো এটা কি করা হচ্ছে না, এটা কিন্তু তাদেরকে প্রথমে জ্ঞানের নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে তাদের ঝুলিতে কি রয়েছে, অর্থাৎ তাদের যে পূর্ববর্তী যে সকল জ্ঞান তারা কতটা শিখে রেখেছে, তারা এই সম্পর্কে কতটা জানে, তাদের মধ্যে একটা জ্ঞানের নির্মাণ করা হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে, দেখো একেরটা। ওকে, চলো নেক্সট দেখো 30-এর দাগের প্রশ্ন কি বলেছে, আজকের
প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন অবশ্যই করে দেখো। যদি তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে যদি ভালো লাগে থাকে, এবং কমেন্টে জানাও অবশ্যই প্রশ্নগুলি কেমন ছিল। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এখনো যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চটপট করে তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশু কাঁদতে শুরু করে যখন তার দাদি তাকে তার মায়ের কোল থেকে নিয়ে যায়। কারণে শিশুটি কাঁদে, প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ করুন। দেখো শিশুটি কি কারণে কাঁদছে, ঠিক আছে। দেখো 4টে অপশন কি দিয়েছে, বিচ্ছেদ উদ্বেগ, সামাজিক উদ্বেগ, মানসিক উদ্বেগ, অপরিচিত উদ্বেগ। এবার দেখো শিশুরা প্রধানত কখন কাঁদে না, যখন অপরিচিত কারোর কাছে কিন্তু তারা যেতে চায়। ওকে, এবারে পরিচিতদের থেকে অপরিচিত লোকেদের বৈষম্য করার ক্ষমতা কিন্তু বিকাশ করে, অর্থাৎ তারা কিন্তু কখন কান্না শুরু করে না, তাদের কিন্তু পরিচিত থেকে অপরিচিত ব্যক্তি কিন্তু তারা বৈষম্য করতে শিখে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা কান্নাকাটি শুরু করে। আবার কি হচ্ছে, কখনো কখনো তারা কাঁদতে পারে বা অন্যথায় মন খারাপ করতে পারে, ঠিক আছে, যখন পছন্দের পরিচারিকা অর্থাৎ তার পছন্দ যাদেরকে করে তাদের ছেড়ে কিন্তু যখন অন্য কেউ নেয় তখন সেক্ষেত্রে কিন্তু তারা কাঁদে। ওকে, এবং আবার কি হচ্ছে না, তাদেরকে ছেড়ে যদি কেউ দূরে চলে যায়, অর্থাৎ তাদের বাবা মা দূরে ছেড়ে চলে যায় বা তাদের কাছ থেকে যখন কেউ নিয়ে নেয় তখন কিন্তু তারা সেক্ষেত্রে কাঁদতে থাকে। ওকে, এইটা কি হচ্ছে, এটা বলা হচ্ছে মানসিক উদ্বেগ। ওকে, একে বলা হয় মানসিক উদ্বেগ, অর্থাৎ তার মনের মধ্যে কিন্তু একটা কোন রকম ভয় কাজ করছে, ঠিক আছে, সেই ভয়টা হচ্ছে কি একটা মানসিক জায়গা থেকে তৈরি হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে কি মানসিক উদ্বেগ। আমরা কিন্তু অনেকে ভাবতে পারি যে সামাজিক উদ্বেগ, কিন্তু না, এটা হচ্ছে কি মানসিক উদ্বেগ। ওকে, তো বন্ধুরা দেখো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করছি আজকে প্র্যাকটিস সেটটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেককে বলবো একটু সুন্দর হাত দিয়ে লাইক করে দিতে। তো অবশ্যই করে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো, আর টাফ যে সকল প্রশ্নগুলো রয়েছে যেগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন, সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই করে জুড়ে থাকো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো বন্ধুরা আবার দেখাবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।